ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হল রুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরু। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করলো ওরুকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে, বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয় শক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসে? ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিউরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিস হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলে আধপরা ঝুমরে? বাকিটা পরিয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরো একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারে, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পড়বো তোকে আমি। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজন মিলে প্রণয়শক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরো কিছু বলতে যাবে তার আগেই অরু ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। অকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ডরব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমন ভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিস হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপর কোনো পট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভিতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীর চর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এইটুকুনি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটে। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল অরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়।
অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিসে বন্ধ করে নিল অরু। হা করে না থেকে মুখে লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী, তবে অরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভুরুকুসকে প্রশ্ন ছড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মতে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি? প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করলো, একবার, দুইবার, তিনবার, তাও ধরলো না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না কোন এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছেড়ে যায় কৃতিকের? গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রাম ধমক দিয়ে শুধালো কৃতিক। কি হচ্ছে? ভাবা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে। করবোটা কি আমি? হ্যাঁ, চুপ করে থাকবে। অরু তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেসকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজা সাপটা উত্তর। আশেপাশে খোঁজ, এখানে পেয়ে যাবে। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গেছে খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই সাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় অরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাঁটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যই ঘুরে পিছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। ওরু, অরু চকিতে পিছনে চাইলো, দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে।
একদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমার রেখে কোথায় গিয়েছিলে তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা দপ করেই নিভে গেল। পাশে এসে জড় হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী ক্রূর হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে ওরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? 2 হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়রের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস এন্ট্রি হওয়ার দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটখাটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নিরবিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনের স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোন এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুকটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। স্টেডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দাঁড়া বেয়ে বয়ে যায় হিমধারা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। দু একবার পিছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনো ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে।
পিছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচঢালা কাঁচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মা গো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে, আর দুপা এগোলে হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ। ওর 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়েই কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো এঞ্জেল নয় তো? না হলে বিপদের সময়ই কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করা পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, আর কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাঁচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউজের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আঁটোসাঁটো বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করেছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে এক জোড়া ধূসর মণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়া চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলে, হাউ সিনেম্যাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না অরু, তাই বিভ্রান্ত হয়ে বলে, হে আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভুরুকুসকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কম্ফোর্টার মুড়ি দিতে দিতে বলে, যা তো ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি অরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলোর ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলে কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিন মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত।
এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মধ্য কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের তিনজনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বই কি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালে সর্বেসর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গতরাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেকে বসেছে একদম। এই আলো আধারী আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের ওপর বা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটাকে হাতে নিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে অরু। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল। তখনই বাইরের কলিং বেলটা বাস খাই আওয়াজ তুলে বেজে ওঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার উপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই অরু বেঞ্চির কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইশ কার্ড। ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরো বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু। তারপর উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার, প্রমিস। ব্যাস এতটুকুই। উইশ কার্ডটা পড়ে ভুরুকুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কৃতিককে অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করেছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য অরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞেস করার আর সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই অরুর। তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকের সমেত ঘরে চলে গেল অরু। বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাধে অরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভায়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর একের গগন কাঁপানো হাঁচি দিয়ে শুরু করলো। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করেই কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় অরু একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার? ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটা কি সরা? রোজে আমার অ্যালার্জি আছে। হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায় তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে অরু।
কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, What happened, ওরু? কি চাইছিস? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটি যাচ্ছে, এক্সাম আছে। আর কিছু? এ মা, আপনি তো 30+ এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেয়েছি আমাকে বয়সের খোঁটা দিলে? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কবল একটা বুড়ো বরে জুটবে। অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসলো, অতঃপর বলল, সিরিয়াসলি? আমার এজে কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছেও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে ওরু, রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষি একটা থাপ্পড় দেবো আমি যেটা দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভুরু কুঞ্চিত করে বলল, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস, আজ আপনার জন্মদিন তাই জানেন। আপা বলে আমার হাতে ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, সেই মনে ওর ফাকিং সিম্পাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল। গেট ছাড়িয়ে অরু এখনো একই জায়গায় শটান দাঁড়িয়ে। না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই, অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের? ভেবে পায় না অরু। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদতে কোন করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিস গাড়িটা দেখে বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাজ নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতরে এসে বসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃতিক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে এগিয়ে দিল। কৃতিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেলল, অবিশ্বাসের সুরে বলল, কে? তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক উপর নিচ মাথা নাড়ালো। ছি কৃতিক, ছি। তুই এখনো এতটাই অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর? আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুকিয়ামি। সরি ব্রো, এটার এক চিমটি ভাগ আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনো দিন না, পুরোটাই আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলে, ও পুরোটাই আমার, অনলি মাই। সায়র বোঝার চেষ্টা করে বলল,
তুই আবার রেজাল্টের প্রতি এতটা অবসেসড কবে থেকে হলি? কৃতিক মনে মনে বলে, ঠিকই বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর আপা ঠিকই বলে, হার্টবিট। তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথার টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি, ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃতিক। তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো। আর ইউ ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, One day you will meet someone, Shayo, and it will literally take your breath away. তখন ভালো মন্দ ঠিক ব্যাঠিক উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্ক আটকায় না। যাই সে হৃদয় আটকায়, সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা, অ্যাট এনি কস্ট। তাকে চাই চাই। ইউ নো হোয়াট, আমি জায়ান কৃতিক চৌধুরীর মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়র ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। কার কথা বলছে ও, কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন ছুড়ল সায়র। ব্রো, ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্টে দিতে দিতে আনমনে বলে, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অরু। অনু একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও, চিন্তা না করতে। অরু মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে যাওয়া কৃতিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো অরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। দেখছিস শীতে কাঁপছে, তবু টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আজকাল কি পানের সাথে গুলিয়ে গেছিস? অরু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। উপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব করেই এগিয়ে যায় কৃতিকের কাছে। অরু টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কৃতিক খপ করে অরুর হাত সহ টাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে, কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাবার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললো সেটা দেব না। কি বললেন? অরুর কথার পিঠে কৃতিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিশা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওদিকে কারো উপস্থিত টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। অরু মেঝেতে ছিটকে পড়ে, আর্তনাদ করে বলে ওঠে, আমার কোমর। কৃতিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচতলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই। আর উপরতলায় একটা মাস্টার বেডরুম, যেটা কৃতিকের নিজের। অন্যটা গেস্ট রুম, সেখানে আপাতত অরুরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে, সেটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর তা হলো দুই সাইডে দুটো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3টা বাথটাবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্যই বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যা রাতে ফ্রাগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরের তন্ত্রমন্ত্রের ফল। তাতে আপাতত পা ডুবিয়ে বসে আছে এলিশা, অর্ণব, সায়র আর ক্যাথলিন।
যদিও বাইরে হু হু ঠান্ডা, তবে সেটাই উপভোগ করছে এরা। এলিশা, অর্ণব আর সায়র হলো কৃতিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনেই কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছুটানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনই এক একটা গোলক ধাঁধা, আর সে কারণেই হয়তো ওরা সোলমেট, দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কৃতিক এখনো ভেবে পায় না ওর মতো একগুঁয়ে বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইথাউট এনি কমপ্লেন। সাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগাড়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন। ক্যাথলিন হলো এলিশার কাজিন, বয়সে ওদের থেকে বেশ ছোটই, অনুর বয়সই হবে হয়তো। তবে কেন যেন কৃতিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান বাজ ও ওর দখলে, আর সেখানে কৃতিক থাকে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। মোট কথা, রাইডার জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন, যদিও কৃতিকের এসব বিষয় বিন্দুমাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটায় এক পৈশাচিক আনন্দ পায় কৃতিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিশা সহ বাকি দুজনও জানে, তবে বয়সের দোহাই দিয়ে কেউই খুব একটা পাত্তা দেয় না। আজ কৃতিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবেই এলিশার সাথে এসেছে সে। সাথে করে কৃতিকের জন্য গিফটও এনেছে, তবে সে গিফটে জীবনে কৃতিক খুলে দেখবে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনো ফেরেনি বলে সারা সন্ধ্যা অরুও আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরলে কিনা তা দেখতে কেবলই রুমের বাইরের করিডোরে পা রেখেছিল অরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিশা। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিশার কথায় বাদ সাথে সায়র খানিকটা গলা নামিয়ে বলে, ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিশা বলল, কি বলিস? কিন্তু কৃতিক যে বলল ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। সায়র কটমটিয়ে কৃতিকের দিকে চাইল। সে এখনো ভাবলেশীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিশাকে বলল, আমাকেও একই কথা বলেছে বাদুরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না, কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল এলিশা, কিন্তু দেখলো অরু সেখানে নেই। নিজের কথা এই মুহূর্তে নিজে লজ্জিত ও তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্ধিহান হয়ে প্রশ্ন ছড়ল, এই কি বলছিস তোরা ফিসফিসি? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না বলে দিলাম, সব বের করে ফেলবো। সায়ের বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নোস, জীবনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কৃতিকও এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা ছড়ল এলিশা, জেকে ওর তোর বোন হয়? আগে বলিসনি তো। কৃতিকের সোজাসাপটা জবাব, বোন হয় না তে বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিশা পাল্টা প্রশ্ন করবে তার আগে ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা ইগোতে লাগেনি, কফি তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে একজনের মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতেই পারছে না। যেখানে ও হাজার চেষ্টা করে তবেই কৃতিককে একটু চোখের দেখা দেখতে পায়, সেখানে এই
ব্রাউন স্কিন, লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কৃতিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিনরাত কৃতিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে হাসাহাসি করে। ব্যাপার ভাবতেই ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোন এক অজানা কারণে হুট করেই মেয়েটার প্রতি রাগ উগরে আসছে ওর। অরুর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাথা হাসিটা দেখে একান্তে ফুসফুস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু, কিন্তু ক্যাথলিন তো এটা নেবে না, সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না, তাই ইচ্ছে করে গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটাই অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোয়া ওঠা আগুন গরম, তবুও অরু চেঁচালো না, কেবল আহ শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু কৃতিক ছাড়া। ও এখনো নিজের জায়গাতেই স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিশ নেই তার। সায়র তাড়াহুড়ো করে অরুর হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। অনু চোখ মুখ এখনো খিচে বন্ধ করে বসে আছে, মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়েই টুপটুপ করে ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। আর ইউ ওকে বেবে? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো সায়র। অরু জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্ত পরেই পিটপিট করে চোখ খুলল অরু। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে এখন। ওদিকে এলিশা ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল অরুর নিকট। আই এম সরি অরু, আই ডিডন্ট মিন ইট। অরুর যে রাগ নেই তেমন না, ও দেখেছে ক্যাথলিন ইচ্ছে করে কফিটা ফেলছে। মেয়েটার কর্মকাণ্ডে রাগও লাগছে খুব, তবুও সবার সামনে মনুষ্যত্বর চক্ষু লজ্জার খাতিরে বলল, ইটস ওকে। অনেকটা হয়েছে ওরু, ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। অরুর চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল কৃতিক। এই আগুন ঝরা লেলিহান দাবানলের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না অরু নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই, যেতে বলেছে চলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মে হাড্ডি হয়ে হলেও ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে অরু। অরু রুমে পা রেখেছে কি রাখেনি তার আগেই ওর রুমে ঢুকে ধপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনোই এমনটা করেনিও, তাই এমন হঠাৎ আগমনে অরু একটু ভয়ই পেল। দুকদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত চোয়ালে। ফুল স্লিভ টি শার্টের দু হাতা উপরে তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকেই এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ের তো ঢোক গিলল অরু। গলায় কথা আটকে আসছে, তবুও আমতা আমতা করে রিনরিনিয়ে বলল, কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডেয়ার ইউ! একটা কোল্ড আর ডোমিনেটিং কণ্ঠস্বর কানে এলো অরুর। অজানা অধিকার বোধ উপসে পড়ছে প্রত্যেকটা শব্দে। কি করেছি? কৃতিক এগিয়ে এসে অরুর ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল অরু। ব্যথায় অনেকটা জোরেই চেঁচিয়ে উঠল। আহ, লাগছে আমার। কৃতিক থামল না, ওই হাতটা ধরেই টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকলো অরুর দগদগে পোড়া হাতটাকে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরুর আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষ কি এতটাও ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই অরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক, তোকে কে বললো? একে তো পুড়ে চামড়া নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবৎ এক নাগাড়ে
ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো অরুর কান্নায় এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাত ছেড়ে দিল। অতঃপর ফেনায় ভর্তি হাতটা দুগালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবে ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারত অরু বলে, আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তিমাখা হাসি ছড়ল অরুর পানে। তারপর দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না। না, এখনো অনু ফিরেছে। একে তো অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আধশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরু। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না ও। পাগল নাকি ভিন গ্রহের বাসিন্দা? অরুর আনমনা ভাবনার ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় অরু। নিশ্চয়ই আপা নয়। তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এলিশা। এলিশা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো সিল্কি প্যান্ট আর তার উপর শীতের ওভারকোট। বব কাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নুট শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিশার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিছকই সাদামাটা ফিকে লাগছে। অরুর নিজেরও কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু এলিশার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিশা মেয়েটা মোটেই খারাপ না। এলিশা রুমে ঢুকেই প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখলো, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরুর কথা ঘুরিয়ে বলল, আমি করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিশা শব্দ করে হেসে বলল। তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিশার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? ওই হনুমানটাকে না, মানে কৃতিক ভাইয়াকে? এলিশা ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই অরু, তবে ফ্রেন্ড হিসাবে ওদের তিনজনেরই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনের কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যেই জিনিসের সব থেকে অভাব তা হলো একটা পরিবারের, স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো উপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছে। এলিশার কথার পাশে অরু নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিশা আবারও বলল, হর্ণ বা শায়রের তাও বাবা মানি, কিন্তু আমার কৃতিকে তো থেকেও নেই। অরু মেকি হেসে জানার ভান ধরে বলল, না আপু, ভুল ভাবছেন, কৃতিক ভাইয়ারও বাবা মা কেউ নেই। এলিশা অবাক চোখে অরুর পানে চাইল, মনে মনে ভাবলো, তার মানে এই মেয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে অরু। শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিশার কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো? কৃতিকের মা মারা যায়নি? এলিশা আরো খানিকটা জটলা খুলবে, তার আগেই ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিশা। পিছন পিছন এগিয়ে যায় অরুও।
হল রুমের মধ্যিখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারিদিক থেকে ঘিরে রেখে অর্ণব আর সায়র। কৃতিক সেদিকে তাকিয়েই কাউসে বসে বসে আপেল খাচ্ছে। এলিশা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। অরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিশা জিজ্ঞেস করতে অর্ণব জানায় ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিশা বলল, কি করে হলো এসব ক্যাট? ঘরে তো বিদ্যুৎ নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, জেকি ভাইয়া বলেছিল স্প্রেসো পান করবে, সেটা বানাইতেই কফি মেকারের কাছে এসেছিলাম তখনই। কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। যে কে? তুই আবার কবে থেকে স্প্রেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচে আপেলে কামড় বসাতে বসাতে কৃতিক বলে, আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজে বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, পরিষ্কার তো কিছুই নেই। এলিশা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার? আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব। সচকিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিব না, ব্যাস। এলিশা নিজের দিকে হাত টেনে বলে, অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিশার কথাই শুনতো। সায়র এদের সিনেম্যাটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গাইজ প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডক্টরের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। অরু এখনো করিডোরেই দাঁড়িয়ে আছে। কৃতিক ওকে লক্ষ্য না করেই বাইরে গিয়ে মেইন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হল রুমের চারিপাশ। অরু ভুরু কুঞ্চিত করে মনে মনে আওড়ালো, তার মানে বিদ্যুৎ অনেক আগে এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? ভোর হতে না হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়িই নয়, ফরেইনার, টুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলে কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণ লোকে লোকারণ্য হয়ে থাকে। ছাদ খোলা মার্সিডিজে বসে দিগ্ভ্রান্তের মতোই এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে অরু, যেন হাজার বছর পরে এই প্রাণীকুলের দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্তি ধরে গিয়েছে ওর। ঘর কোনো হওয়ার দরুন টিকতে পেরেছে বই কি, অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে অরুও এই মুহূর্তে পাগলের মতো উদ্ভট চাহনি ফেলেই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। অরুর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা খুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে অরু মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই। চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রাঙা চৌকো রোদ চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে অরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনোরূপ মিলই খুঁজে পায় না ও। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্রাক্টেড হচ্ছে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল অরু। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়েই আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গোমড়া মুখেই থাকে, তবুও রাতের সেই ভয়ানক কোল্ড হার্ট আর অগ্নিদৃষ্টিরত কৃতিকের সাথে
এখনকার কৃতিকের দিনরাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথে যাওয়ার সুযোগ পেয়েছে ওরু। কারণ কৃতিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আরও কখনো অরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে অরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তেই অরু যখন নানান অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করেই ফোনটা কানে তুলল অরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই অরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি তুই। অরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্তও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতে ছিল না। অরু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিকই আছি, কিন্তু তিথি। তিথি নামটা শোনা মাত্রই অরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা। পাশে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে অরু শুধায়, কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না ওরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এমনটা কেন হলো। কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিন ওর সাথে অনেক কিছু হয়েছে ওরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেই দিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটা চলে গিয়েছে। একদিনের ব্যবধানে ওর ক্যারিয়ার, ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একটাবার ভাব। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো তিথির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের ক্যারিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলে? এতগুলো শখ একসাথে নিতে পারেনি তিথির আম্মু। এসব ঘটনার কাল রাতে হুট করেই উনি স্ট্রোক করে বসেন, আর সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে অরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই অরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি আরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে অরু বলে, আমার কথা পরে বলবো ক্ষণ, তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে এডমিশন নিয়েছে নীলিমা? অরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কৃতিক। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল অরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। অরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে অরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আঁতকে উঠল অরু। হিংস্র বাহিনীর ন্যায় দৃষ্টিপাত করলো কৃতিকের পানে, তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক। বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। অরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। কৃতিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে। এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল অরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনে বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে, গো অ্যাহেড। অরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে অরুর মুখের উপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করল অরু। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে শখের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেয়নি, গায়ে পড়তে দিয়েছে। ব্যাস এইটুকুই। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল
একমাত্র চেনা মার্সিডিসটা। অজ্ঞাত অরু ভাবলেশীন চোখে সেদিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, কৃতিক কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশ হতাশার কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে অরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে অরু ভাবছে